আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞান বইয়ের আমরা অলরেডি একটা অধ্যায় শেষ করে ফেলেছি। সপ্তম অধ্যায়টা আমাদের শেষ। এখন আমরা তোমাদের একদম শুরুর দিকে যে অধ্যায়টা রয়েছে, পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, প্রথম অধ্যায়। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। নিউটনের সূত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বল, জড়তা, ভরবেগ, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো না বুঝলে তুমি ফিজিক্সের ফও বুঝবে না এমন জিনিস। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে নিউটনের প্রথম সূত্রটি নিয়ে। নিউটনের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র নিয়ে সামান্য আলোচনা করার চেষ্টা করব। আমি খুব সহজে আলোচনাগুলো করার এবং উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পারবে। নিউটনের প্রথম সূত্রে কি বলা হয়েছে আমরা আগে সেটা দেখি। নিউটনের প্রথম সূত্র বলা হয়েছে, বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থিরই থাকবে। কি বলছে আর একবার পড়ি। বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং সরল রেখায় সমবেগে চলমান বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে। সরল রেখায় সমবেগে চলমান বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে। বিবৃতিটা এখন অনেকেই বুঝতে পারে না। আমি এখন যখন উদাহরণ দেওয়ার মাধ্যমে এই জিনিসগুলো এখানে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা কথা যখন বুঝিয়ে দেব, তখন আশা করি সূত্রটা একদম উপলব্ধি করতে পারবা। প্রথমত এই জিনিসটা বোঝানোর জন্য আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কি স্থিতি এবং গতি জড়তা জিনিসটা কি আসলে। কারণ প্রথম সূত্রকে বলা হয় জড়তার সূত্র। আগে আমাদেরকে জড়তাটা জানতে হবে। জড়তা দেখো, জড়তা হচ্ছে কোনো বস্তুর ভরের পরিমাণ, অর্থাৎ বইয়ের সঙ্গে বলা হয়েছে জড়তা হচ্ছে কি, জড়তা হচ্ছে ভরের পরিমাণ বোঝায়, ঠিক আছে। এখন স্থিতি এবং গতি জড়তা জিনিসটা কি। স্থিতি এবং গতি জড়তা জিনিসটা বোঝানোর জন্য আমি দুইটা চিত্র আঁকছি, তোমরা দেখতে পাচ্ছ। একটা গাড়ি আঁকছি এবং গাড়ির ড্রাইভার আছে এবং সামনে এখন গাড়ির এই যে ট্রাক, ধরো এটা একটা ট্রাকের মধ্যে একটা মানুষ দাঁড়িয়ে আছে। সেম ভাবে এখানে ট্রাকের মধ্যে একটা মানুষ দাঁড়িয়ে আছে। এখন গাড়িটা এখন স্থির আছে, গাড়িটা এই জায়গায় স্থির রয়েছে। এখন গাড়িটা স্টার্ট দেওয়ার পর গাড়িটা এদিকে চলা শুরু করছে না, গাড়িটা সামনের দিকে যাচ্ছে। হ্যাঁ, তাহলে গাড়িটা সামনের দিকে যাচ্ছে, দ্যাট মিনস গাড়ির প্রত্যেকটা জিনিস সামনের দিকে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু গাড়িটা স্থির অবস্থায় যখন ছিল তখন তার প্রত্যেকটি তার এই গাড়ির প্রত্যেকটি বস্তু স্থির ছিল না। তাহলে দেখো তো, তুমি যেহেতু গাড়ির মধ্যে আছো, তুমিও স্থির ছিলা, কিন্তু গাড়ি চলা শুরু করছে, তুমি অর্থাৎ তোমার শরীরের উপরের অংশ বলতেছে, উপরের অংশ এখানেই থেকে যেতে চাইতেছে। এই জন্যই তুমি কি করো, তুমি যখন গাড়িতে দাঁড়িয়ে থাকো, গাড়ি যখন চলা শুরু করো, তুমি পিছনের দিকে একটা ধাক্কা অনুভব করো। তুমি পিছনের দিকে পড়ে যেতে চাও, গাড়ি সামনের দিকে যাচ্ছে, তুমি পিছনের দিকে পড়ে যেতে চাও। এরকম অনুভব করছো কিনা বলো? এটা অবশ্যই সবাই অনুভব করছো। হ্যাঁ, তাহলে তুমি পিছনের দিকে পড়ে যেতে চাচ্ছ, এটাই হচ্ছে কি জড়তা। কি জড়তা? তুমি স্থির থেকে যাইতে চাচ্ছ না, গাড়ি তো চলতে শুরু করছে, গাড়ি এখন চলা শুরু করছে অলরেডি, কিন্তু তুমি বলতেছ, তোমার বডির উপরের পার্টটা বলতেছে এখানেই থেকে যেতে চাচ্ছে, অর্থাৎ তোমার উপরের পার্টটা এখানেই স্থিরই থেকে যেতে চাচ্ছে, সে গতিশীল হতে চাচ্ছে না। তাহলে আমরা স্থিতি জড়তার সংজ্ঞায় বলতে পারি, কোনো একটি বস্তু স্থির থেকে যাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে কি স্থিতি জড়তা। এখানে তুমি গাড়ি চলা শুরু করলেও তুমি কি স্থির থেকে যেতে চাচ্ছ, এই জন্য এটা হচ্ছে স্থিতি জড়তার কারণে এটা হয়েছে। এখন আসো গতি জড়তায়, গাড়ি সহ তুমি সহ সব কিছু কি এখন গতিশীল আছে। এখন গতিশীল গাড়ির মধ্যে সব কিছুই তো গতিশীল, কিন্তু গাড়িটা যখন থেমে গেছে, কিন্তু গাড়িটা থেমে যাওয়ার পর তুমি কি করছো, সামনের দিকে একটা ধাক্কা অনুভব করছো। তুমি সামনের দিকে একটা ধাক্কা দিয়েছো, তোমার উপরের পার্টটা কি সামনের দিকে একটা ধাক্কা খাইছে না। তাহলে এখান থেকে বলা যায় কোনো একটি বস্তু, হ্যাঁ, কোনো একটি বস্তু যখন গতিশীল থাকতে চায়, অর্থাৎ কোনো একটি বস্তু গতিশীল থাকতে যাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে কি গতি জড়তা। এখানে তুমি গতি জড়তার কারণে তুমি চলমান গাড়ি যখন থামছে বা ব্রেক করছে, তখন তুমি কি করছো, সামনের দিকে একটা ধাক্কা অনুভব করছো। এটাই হচ্ছে গতি জড়তার ফল। এই জিনিসগুলো নিয়ে তোমাদের বইতে বিভিন্ন উদাহরণ দেওয়া হয়েছে। যেমন এটা নিয়ে দেখো, স্থিতি জড়তা নিয়ে কিরকম। যেমন একটা তোয়ালে ধরো, একটা তোয়ালে বা একটা কাতা, যেখানে অনেক ময়লা জমে গেছে, ওই ময়লাতে তুমি লাঠি দিয়ে কি করতেছো, আঘাত করতেছো। এখন এটা একটা মনে করো তোয়ালেতে কি করতেছো, তুমি লাঠি দিয়ে আঘাত করতেছো। তুমি তোয়ালেতে লাঠি দিয়ে আঘাত করে ওই তোয়ালেটাকে কি করে দিছো, গতিশীল করে দিছো না। কিন্তু ধুলাবালিগুলো কি করতেছে, ধুলাবালিগুলো স্থির থেকে যেতে চাচ্ছে, স্থির থেকে যেতে চেয়ে সে তোয়ালেটা সরে গেছে, কিন্তু ওই ধুলাবালিগুলো স্থির থেকে যেতে চাওয়ার যে প্রবণতা, এটার কারণেই তোয়ালে থেকে ধুলাবালিগুলো সরে গেছে। এরকম কিছু উদাহরণ দেওয়া আছে। তাহলে এখানে এখন সূত্রটা বুঝি আমরা। সূত্রে কি বলা হয়েছে? সূত্রতে বলা হয়েছে, বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থিরই থাকবে। বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থিরই থাকবে। এই কথাটার মানে বুঝো? এই কথাটা দেখো,
ধরো পৃথিবীতে আমি একটা জায়গায় একটা পাথরের খণ্ড বা একটা বস্তু রাখলাম। ওই বস্তুটা ওই বস্তুটাকে আমি যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি, তাহলে সেটা কি সেখান থেকে সরার কোনো ক্ষমতা আছে? কিন্তু তুমি পৃথিবীতে সচরাচর এই ঘটনাগুলো দেখবে না। যেমন তুমি একটা বস্তু রাখছো, সেটা বিভিন্ন কারণে, ভূমিকম্পের কারণে হোক, সেটা বাতাসের কারণে হোক, হ্যাঁ, বিভিন্ন কারণে সেটা সেখান থেকে নড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যদি কোনো প্রাণী কি করে নাই, যদিও কোনো প্রাণী ওইটার উপর কোনো বল প্রয়োগ করে নাই, তারপরেও দেখবা সেটা সরে গেছে। কিন্তু যদি এমন একটা জায়গা হতো যেখানে কোনো বাতাসের এফেক্ট নেই, যেখানে কোনো ভূমিকম্পের এফেক্ট নেই, এইরকম ক্ষেত্রে যদি তুমি একটা বস্তু রাখো, তাহলে ওই বস্তুটা চিরদিনই স্থির থাকবে। যদি বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়, তাহলে ওই বস্তুটা চিরদিনই স্থির থাকবে। সূত্রেও সেম কথাটাই বলা হয়েছে। সূত্রে বলা হয়েছে কি, স্থির বস্তু স্থির থাকবে। এখন আসো, যদি দ্বিতীয় পার্টে কি বলা হয়েছে? দ্বিতীয় পার্টে বলা হয়েছে সরলরেখায় সমবেগে চলমান বস্তু সরলরেখায় সমবেগে চলতে থাকবে। এখন দেখো এই বস্তুটা এটা পৃথিবীতে নেই, এটা মহাকাশে নিলাম। কেন? কারণ মহাকাশে তো বাতাস নেই। তাহলে আমি যদি সেখানে রাখি বস্তুটাকে, সেখানে সে একটা নির্দিষ্ট বেগে চলমান আছে এবং তার বেগটা হচ্ছে কি সমবেগ। এখন এই বেগটাকে ধরে নিলাম 1000 মিটার পার সেকেন্ড। এখন আমি যদি কোনো বল প্রয়োগ না করি বা কোনো বাধা প্রদান না করি, তাহলে ওই বস্তুটা সেই নির্দিষ্ট বেগেই থাকবে। অর্থাৎ বাধা প্রদান করলে তার বেগ কমবে, এবং আমি যদি এক্সট্রাভাবে ফোর্স অ্যাপ্লাই করি বা বল প্রয়োগ করি ওই বস্তুটার উপর, তাহলে সে 1000 মিটার পার সেকেন্ড বেগের চেয়ে কি হয়ে যাবে, বেড়ে যাবে, তার বেগের পরিবর্তন হবে। কিন্তু যদি কোনো রকম বল প্রয়োগ করা না হয়, তাহলে ওই বস্তুটা ওই বেগেই আজীবন চলতে থাকবে। ঠিক সেম কথাটাই আমাদের সূত্রে বলা হয়েছে। আশা করি সূত্রের দ্বিতীয় পার্টটাও বোঝা গেছে। তোমরা দেখো, সরল রেখায় সমবেগে চলতে থাকা বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে। এই কথাটার মানে হচ্ছে এটা। তাহলে মহাকাশে যেখানে বাতাস নেই, সেখানে আমরা কি এই জিনিসগুলো দেখবো। এখন দেখো, অনেকেই হয়তো সমবেগ জিনিসটা বোঝে, আমি সমবেগ জিনিসটা উদাহরণের মাধ্যমে বোঝাই দিচ্ছি। তুমি দৌড়তেছো। এখন এই রাস্তাটা হচ্ছে 3 কিলোমিটারের। তুমি প্রথম কিলোমিটার গেছো কত মিনিটে? 2 মিনিটে গেছো। প্রথম কিলোমিটার গেছো 2 মিনিটে, এবং পরবর্তী কিলোমিটার অর্থাৎ প্রথম কিলোমিটারের দাগ পার হওয়ার পর এর পরবর্তী 2 কিলোমিটার দাগ পর্যন্ত গেছো কি 2 মিনিটে। ঠিক সেইভাবে প্রত্যেকটা কিলোমিটার তুমি 2 মিনিট সময় নিয়েই এটা অতিক্রম করেছো। এখন তোমার ব্যাগটা কত? এই জায়গায় তুমি মনে করো, যখন এখান থেকে যখন এখানে আসছো, প্রথম 1 কিলোমিটার পার করছো, তখন তোমার ব্যাগটা কতটুকু ছিল? তোমার ব্যাগটা কতটুকু ছিল? আমরা ব্যাগটা বের করি হচ্ছে এভাবে, ভি ইকুয়ালস টু ডিস্টেন্সকে আমরা ডি অথবা এস দ্বারা প্রকাশ করি। আমরা এস দ্বারা প্রকাশ করলাম, এস ডিভাইডেড বাই টি। ঠিক আছে? তাহলে এখন দেখো তো, এস হচ্ছে কত? এস হচ্ছে সরণ। তোমার কতটুকু সরণ হয়েছে? তোমার আদি বিন্দু থেকে অন্তবিন্দু পর্যন্ত সরণটা কতটুকু? 1 কিলোমিটার না? 1 কিলোমিটার মিন্স কত? আমরা জানি 1 কিলোমিটার মিন্স হচ্ছে 1000 মিটার। ঠিক আছে? আমরা মিটার পার সেকেন্ডে হিসাব করতেছি, কারণ এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড এই বেগের। ঠিক আছে? বেগের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এই জন্য আমরা মিটার এবং সেকেন্ডে হিসাব করব। তাহলে 2 মিনিটে গেছে 1 কিলোমিটার, দ্যাট মিন্স 2 মিনিট মিন্স কত? 2 মিনিট মানে হচ্ছে 2 ইন্টু 60 সেকেন্ড না? 2 ইন্টু 60 সেকেন্ড। তাহলে আমরা মিটার পার সেকেন্ড নিয়ে আসলাম। তাহলে কতটুকু আসতেছে এখানে? এখানে যদি তুমি ক্যালকুলেটর সাহায্যে হিসাব করো, দেখো তো, 1000 ডিভাইডেড বাই 120 সেকেন্ড, তাহলে কত আসে? 8.33 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? ms ইনভার্স 1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এখন এটা হচ্ছে কতটুকু? অর্থাৎ এই দূরত্বটা, এখান থেকে এই দূরত্বটা তুমি কি করছো? এই বেগে অতিক্রম করছো। ঠিক আছে? এখান থেকে এই দূরত্বটা তুমি এই বেগে অতিক্রম করেছো। এখন ঠিক সেইভাবে যদি তুমি এতটুকু হিসাব করো, এই দূরত্বটা কতটুকু? এই যে প্রথম 1 কিলোমিটার পর থেকে 2 কিলোমিটার, এখানে তোমার বেগ কতটুকু ছিল? এটাও বের করলে তুমি সেম বেগে পাবে। তাহলে এটাকে আমরা b1 ধরলাম, আমরা b2 বের করি। তো b2 কত? তখন সেম জিনিস আসবে। অর্থাৎ এখান থেকে এখানে দূরত্বটা কতটুকু? এখানে 1 কিলোমিটার দাগ ছিল, এখানে 2 কিলোমিটার। তাহলে 2 - 1, দ্যাট মিন্স 1 কিলোমিটার না? 1 কিলোমিটার মিন্স কত? 1000। অর্থাৎ 1000 ডিভাইডেড বাই 2 মিনিটস। 2 মিনিটস মানে হচ্ছে কত? 120 সেকেন্ড। তাহলে তাও কত আসবে? এটাই আসবে। ঠিক আছে? তাহলে এখানে প্রত্যেকবার দেখো তো, এইখানে ভি অর্থাৎ এখানে ব্যাগটা ছিল কত? 8.33। ঠিক সেম ভাবে এখানেও বিটা ছিল কত? 8.33।
অর্থাৎ এই যে প্রত্যেকবার বি সেম হচ্ছে, অর্থাৎ এখানে যদি তুমি ফুল একটা বি হিসাব করো তাও সেমই আসবে। ফুল বলতে এখান থেকে এতটুকু দূরত্বের অতিক্রম করার সময় হ্যাঁ তোমার ব্যাগটা কতটুকু ছিল তাও হিসাব করে তুমি সেম জিনিসই হবে। দেখো তো তাহলে 3 কিলোমিটার না, এতটুকু দূরত্ব মিন্স এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। 3 কিলোমিটার মিন্স 3000 মিটার। 3000 মিটার। আর সময়টা কত? সময় হচ্ছে 2 মিনিট। 2 মিনিট 2 মিনিট কত মিনিট? মোট 6 মিনিট। তাহলে 6 × কত? 60। কত আসে? দেখো হিসাবটা দেখো, কাটাকাটি না করবো, আমরা সরাসরি ক্যালকুলেটর দিয়ে দেখি। তাহলে উপরে কত? 3000, নিচে হচ্ছে কত? 636, 360। তাহলে কত আসে? সেম জিনিস আসে 8 পয়েন্ট। তাহলে আমরা একেবারে এখানে লিখে দিই 8.33। ঠিক আছে, 8 পয়েন্ট কত? 8.33 মিটার পার সেকেন্ড, এটাই আসে। তাহলে এখানে বেগটা যেহেতু সবসময় সেম হচ্ছে প্রত্যেকটা বিন্দু, তুমি এখান থেকে এতটুকু দূরত্ব কতটুকু কোন বেগে আসছো সেটা বের করলে যেই বেগটা পাবে, এখান থেকে এতটুকু দূরত্ব কোন বেগে আসছো সেটাও সেম বেগে পাবে। তাহলে যেহেতু বারবার বেগ সেম হচ্ছে, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, প্রত্যেকটা বিন্দুতেই বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, এই জন্য এটাকে বলা হচ্ছে সমবেগ। তাহলে বেগের কোনো পরিবর্তন না হলে এটাকে বলবো আমরা কি? সমবেগ। আশা করি প্রথম সূত্রটা বোঝা গেছে। নিউটনের দ্বিতীয় সূত্রে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়ে থাকে। আচ্ছা, এই সূত্রটা বোঝানোর জন্য আমাদের কিছু বেসিক জিনিস জানা থাকতে হবে। সেটা হচ্ছে কি? দূরত্ব এবং সরণ সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। দূরত্ব এবং সরণ কি? দূরত্ব হলো তুমি কোনো একটি পথে, সেটা পথটা আঁকাবাঁকা হোক বা সোজা হোক, কোনো একটি পথে যেই পথটুকু অতিক্রম করো সেটাই হচ্ছে কি? তোমার দূরত্ব। আর সরণ হচ্ছে কি? সরণ হচ্ছে কোনো একটি সোজা পথে, একদম সোজা সরল রেখায় তুমি যেই দূরত্বটা অতিক্রম করো সেটাই হচ্ছে কি? সরণ। আমি একটা উদাহরণের মাধ্যমে দেখাই। এখানে আমি একটা বিন্দু নিলাম, আরও একটা বিন্দু নিলাম। এখন প্রথম বিন্দু থেকে আমি দ্বিতীয় বিন্দুতে যাব। এখন প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুতে যাওয়ার জন্য একটা তো অবশ্যই রাস্তা আছে। আমি এক জায়গায় আছি, আমি এই জায়গা থেকে আরেক জায়গায় যাব, তাহলে আমাকে একটা রাস্তা দিয়ে যাইতে হবে না? হ্যাঁ, রাস্তাটা তো আর আমার জন্য কেউ সোজা করে রাখবে না, এটা হচ্ছে আঁকা বাঁকা পথেই আমাকে কি যাইতে হবে। তাহলে এই আঁকা বাঁকা পথে যাইতে হবে। এই আঁকা বাঁকা পথে যদি আমি যে দূরত্ব অতিক্রম করব সেটা হচ্ছে কি? দূরত্ব। যে পথটা আমি অতিক্রম করব, হ্যাঁ, যে ডিস্টেন্সটা অতিক্রম করবো সেটা ভাববো কি আমি? দূরত্ব। আমি যদি সরণ পাইতে চাই, তাহলে আমাকে সোজা সরল রেখায় যাইতে হবে। এই যে রেখা বরাবর যদি আমি যাই তাহলে আমি সরণটা পাবো। ঠিক আছে, এদিক দিয়ে যদি আমি কি নিয়ে যাই? একটা হেলিকপ্টার নিয়ে মনে হলো উড়ে উড়ে গেলাম, তাহলে আমি এদিক দিয়ে কি পাচ্ছি? সরণ পাচ্ছি। সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি, আর দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করি। আমি দূরত্ব অতিক্রম করলাম তাহলে কত? এখানে 5 কিলোমিটার। আর সরণ অতিক্রম করলাম, ধরো এটা 2 কিলোমিটার, তাহলে এটা এই সরণটা মাত্র কত কিলোমিটার? 2 কিলোমিটার। এতটুকু। এখন আমরা এই সরণ থেকে আমাদের বেগ নির্ণয় করতে পারি, আর দূরত্ব থেকে দ্রুতি নির্ণয় করতে পারি। আমি যদি সরণ থেকে বেগটা নির্ণয় করতে চাই তাহলে v = s/t দিতে হবে, ঠিক আছে? আর যদি আমি দ্রুতি নির্ণয় করতে চাই তাহলে d/t দিতে হবে। ওকে, আর এটা হচ্ছে বেগ। যখন আমার কি? সরণ থাকবে, যখন সরণটা থাকবে, সরণকে টাইম দ্বারা ভাগ দিলে কি পাচ্ছি? আমি বেগ পাচ্ছি। আর দ্রুতি হচ্ছে কি? দ্রুতিও বি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ডিস্টেন্সকে জাস্ট ডিস্টেন্স, এটা হচ্ছে ডি, ডিস্টেন্সকে আমি টাইম দ্বারা ভাগ করি, তখন আমি পাচ্ছি দ্রুতি। এখন বেগ এবং দ্রুতিতে বোঝাই গেছে, তাহলে বেগ এবং দ্রুতি আর লাগবে না আশা করি। এটা হচ্ছে কি? দ্রুতি। দ্রুতি ইকুয়ালস টু কত? ডিস্টেন্স ডিভাইডেড বাই টি। আর বেগ হচ্ছে কি? ভি ইকুয়ালস টু সরণ ডিভাইড বাই টি। ঠিক আছে, এবার আসো ত্বরণ কি? ত্বরণ হচ্ছে, ত্বরণকে আমরা অ্যাক্সিলারেশন বলি, তাহলে অ্যাক্সিলারেশন এ, ঠিক আছে? ত্বরণ অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়। বেগের পরিবর্তন মিন্স কি? ডেল ভি না, ডেল মিন্স পরিবর্তন বোঝায়, ডেল ভি ডিভাইডেড বাই টি। বেগের পরিবর্তন ডিভাইড বাই, অর্থাৎ বেগের পরিবর্তন হতে কতটুকু সময় লেগেছে ওই টাইমটা, তাহলে সময়ের পরিবর্তন বলা যায় এটা। সময়ের পরিবর্তন না দিয়ে জাস্ট টাইম দেওয়াই বেটার। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না? বি অফ ফাইনাল মাইনাস বি অফ ইনিশিয়াল ডিভাইড বাই টি। ঠিক আছে, তো এটাকে আমাদের বইতে অনেক সময় এভাবে লেখা হয়, অর্থাৎ ফাইনাল মানে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময় দিছে আর কি, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই সময়। এটাকে আমরা এভাবে লিখি অনেক সময় বইতে। তাহলে বি মাইনাস ইউ, ইউ হচ্ছে কি? ইনিশিয়াল বেগ, অর্থাৎ তোমার আদি বেগকে কি বলা হচ্ছে? ইউ ধরা হচ্ছে, এবং নিচে কত? টাইম। এটা হচ্ছে অ্যাক্সিলারেশন ত্বরণ। ঠিক আছে, অর্থাৎ কোন একটা বস্তু বা তুমি ধরতেছো, ধরো
তুমি এখানে কি করতেছো, দৌড়তেছো, তুমি এই জায়গায় আসবা, তুমি এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তুমি এই জায়গা থেকে এখানে আসতে, অর্থাৎ এটা হচ্ছে 1 কিলোমিটার, ধরো এটা 2 কিলোমিটার, এটা 3 কিলোমিটার। তোমার এই জায়গা থেকে এখানে আসতে সময় লেগেছে কতটুকু? 1 মিনিট। এই জায়গা থেকে এখানে আসতে সময় লেগেছে 3 মিনিট। ঠিক আছে, এই জায়গা থেকে এখানে আসতে সময় লেগেছে কতটুকু? মনে করো 0.5 মিনিট। এরকম হতে পারে। তোমার টাইমের পরিবর্তন হচ্ছে না এখানে, কিন্তু দূরত্বটা সেম। তুমি প্রথমে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছো কত মিনিটে? 1 মিনিটে। এর পরবর্তী দূরত্ব অতিক্রম করেছো কত মিনিটে? 3 মিনিটে। ঠিক আছে, তাহলে এর পরবর্তী দূরত্ব অতিক্রম করেছো হাফ মিনিটে। এই যে তুমি এখানে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করেছো, এই জন্য এখানে কি হচ্ছে জানো, তোমার বেগের পরিবর্তন হচ্ছে। আর যেখানে বেগের পরিবর্তন হয় সেখানে ত্বরণ রয়েছে। তাহলে দেখো তো কোন জায়গায় ত্বরণ রয়েছে এবং মন্দন রয়েছে। ত্বরণ এবং মন্দন আশা করি বুঝবা এই উদাহরণ থেকে। তাহলে এখানে দেখো তো প্রথম থেকে এখানে তুমি ছিলে স্থির, তাহলে এখানে ইউ হচ্ছে কি 0, ইউ মিন্স আদিবেগ 0। কিন্তু তোমার এই জায়গায় একটা বি অবশ্যই আছে। হ্যাঁ, এটা আমরা ধরলাম B1। এই জায়গায় আরো একটা বি রয়েছে, আরো একটা বি, তোমার বেগের পরিবর্তন হয়েছে অবশ্যই। তুমি যেহেতু এই দ্বিতীয় যে কিলোমিটার, অর্থাৎ এই প্রথম এই 1 কিলোমিটার, অর্থাৎ এই কিলোমিটার জায়গাটা 1 কিলোমিটার জায়গাটা তুমি অতিক্রম করেছো 3 মিনিটে, এই জন্য তোমার এখানে আরেকটা বি পাওয়া যাবে। তোমার এই জায়গায় শেষ বেগ আরেকটা পাওয়া যাবে, ঠিক সেম ভাবে এই জায়গায় আরো একটা বেগ পাওয়া যাবে। ঠিক আছে, এটাকে ধরলাম আমরা বিতে। এখন এখানে তুমি প্রত্যেকটার যদি কি করো, বেগ হিসাব করো এবং বেগের পরিবর্তনটাকে সময় দ্বারা ভাগ করো, বেগের পরিবর্তনটাকে সময় দ্বারা ভাগ করো, তাহলে কি পাচ্ছ তুমি? ত্বরণ পাচ্ছ। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে তুমি বেগ পাইছো। ঠিক আছে, এই জায়গায় এখানে আসি একটা বেগ B1 হয়ে গেছে। হ্যাঁ, এখন এই জায়গায় আসি দেখা গেছে তোমার প্রথম 1 কিলোমিটার টাইম লাগছে 1 মিনিট, কিন্তু পরবর্তী 1 কিলোমিটার টাইম লাগছে কত? 3 মিনিট। তাহলে এখানে মন্দন হয়েছে। তুমি 1 কিলোমিটার অতিক্রম করতে পারো মনে এখানে কত? 1 মিনিটে না, কিন্তু এই জায়গায় তোমার সময় লেগে গেছে কতটুকু? টাইম বেশি লাগছে, এই জন্য তোমার এখানে ব্যাগটা কমে গেছে। বিজাই তো কি টাইম বেশি লাগছে, তাহলে ব্যাগ কমে গেছে, মিনস হচ্ছে কি তোমার মন্দন হয়েছে। মন্দন হলে এটার ঋণাত্মক আসবে। এটা যখন আমরা ত্বরণ নিয়ে আরো বিস্তারিত পড়বো তখন পড়বো। আমি জাস্ট সূত্রের জন্য এতটুকু আলোচনা করলাম। যদি ত্বরণ নিয়ে আরো কিছু জানতে চাও তাহলে ত্বরণ নিয়ে একটা ভিডিও দিতে পারি, সমস্যা নেই। এখন আসবো ভরবেগ। যেহেতু এখানে একটা জিনিস মেনশন করা হয়েছে, কোনো বস্তুর ভরবেগ, ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তন সেদিকে হয়ে থাকে। তাহলে ভরবেগ জিনিসটা কি? ভরবেগ দেখো মোমেন্টাম, ভরবেগ ইংলিশ হচ্ছে কি? মোমেন্টাম। ভরবেগকে আমরা ফি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, ফি ইকুয়ালস টু, বা ভরবেগ ইকুয়ালস টু ভর ইন্টু কি বেগ। কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে কি বলে? ভরবেগ বলে। কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে ভর আমরা জানি মাস, MASS। ঠিক আছে, মাস এবং বেগ ভেলোসিটি, VELOCTY। মানে ভেলোসিটিকে আমরা ভি দ্বারা প্রকাশ করি আর মাসকে এম দ্বারা প্রকাশ করি। তাহলে ফি ইকুয়ালস টু কি পাচ্ছি? MV না? এই সূত্রটা মুখস্থ রাখবা। ফি ইকুয়ালস টু কি? MV। ঠিক আছে, এবার সব এই সূত্রটা কি বলা হয়েছে? এই সূত্রের আমরা তো প্রথম সূত্র যখন দেখছি, প্রথম সূত্র আমরা কোনো কি পাইনি, গাণিতিক কোনো ব্যাখ্যা পাই না, বা গাণিতিক কোনো ব্যাখ্যা পাই এখানে কি, অর্থাৎ কোনো শুধু জাস্ট বিবৃতি, অর্থাৎ একটা কনসেপ্টচুয়াল জিনিস। তুমি এখান থেকে কনসেপ্টটা নিবা, জড়তার কনসেপ্টটা নিবা এবং বল সম্পর্কে কিছু বলা হয়েছে। ঠিক আছে, এখন আসো দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রতে কি আছে? দ্বিতীয় সূত্রতে কিন্তু আমরা একটা গাণিতিক জিনিস একটা ব্যাখ্যা করতে পারি, যেমন ভরবেগের পরিবর্তন হারের উপর প্রযুক্ত বলে সমানুপাতিক বলা হচ্ছে। এই জিনিসটাকে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো, কোন একটা বস্তু, এই জায়গায় একটা বস্তু রয়েছে। ঠিক আছে, এটার একটা ভর তো অবশ্যই থাকবে। এটা একটা বস্তু, এটার একটা ভর আছে, এটা হচ্ছে M। ভরকে আমরা কি করলাম? M। তাহলে এই জায়গায় বস্তুটার একটা বেগ রয়েছে, এটাকে ধরলাম ইউ, আদিবেগ না? এই বস্তুটার এই জায়গায় একটা কি রয়েছে? বেগ রয়েছে, এটাকে ধরলাম কি? ইউ আদিবেগ, বা ভি অফ ইনিশিয়াল এভাবে ধরতে পারো। এটাকে একটা বল প্রয়োগ করে কি করা হয়েছে? চলমান করা হয়েছে। কিন্তু এই জায়গায় এসে বস্তুটাকে দেখা গেছে তার ভর তো সেমই, ভর তো কোনো পরিবর্তন হবে না, কিন্তু বেগের পরিবর্তন হয়ে গেছে। বেগের পরিবর্তন হয়েছে, তখন তার বেগ হয়ে গেছে বি। ঠিক আছে, তখন তার বেগ হয়ে গেছে বি। এখন এই জায়গার ভরবেগ বের করো তো। এই জায়গার ভরবেগ হচ্ছে ফি1 না? এটা ফি1 ইকুয়ালস টু কত? MB। তাহলে ভি হচ্ছে মানে কি, অর্থাৎ ভর ইন্টু বেগ। বেগ এখানে বেগ কত? ইউ না? তাহলে MU। আর এই জায়গায় কত? এই জায়গায় ফি2 হচ্ছে কত? অর্থাৎ তার শেষ বেগ, শেষ ভরবেগ কত? শেষ ভরবেগ হচ্ছে M। ভর ইন্টু বেগ, বেগ কত এখানে? বি দিলাম। তাহলে ফি ইকুয়ালস টু কত? ফি2 ইকুয়ালস টু MB পাইলাম। এখন আমাদের সূত্রে বলা হয়েছে কি? ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার, আচ্ছা কোনো কিছুর কোনো একটা রাশি সময়ের সাথে পরিবর্তন হচ্ছে, তার হার মিন্স কি? তার হার মিন্স হচ্ছে কোনো কিছুর হার চাওয়া, মানে হচ্ছে তাকে ওই বস্তুটাকে বা ওই রাশিটাকে সময় দ্বারা ভাগ করে দেওয়া। যেমন আমরা যখন ব্যাগের হিসাব করেছিলাম, যেমন ব্যাগের পরিবর্তনের হার হচ্ছে কি? ত্বরণ। তাহলে আমরা ব্যাগের পরিবর্তনটা নিয়ে কি করেছিলাম? সময় দ্বারা ভাগ করে দিয়েছিলাম। যেমন দেখো তুমি এখানে বি মাইনাস ইউ ডিভাইড বাই টি। বি মাইনাস ইউ হচ্ছে কি? শেষ বেগ মাইনাস আদি বেগ না? তাহলে এটাই কি? এটাই হচ্ছে বেগের পরিবর্তন। ঠিক তেমনিভাবে আমরা যদি ভরবেগের পরিবর্তনের হার বের করতে চাই, তাহলে ভরবেগের পরিবর্তনকে কি করতে হবে? ভরবেগের পরিবর্তনকে টাইম দ্বারা ভাগ করে দিতে হবে। কিন্তু সূত্রে বলা হয়েছে ভরবেগের পরিবর্তনের হার ডি ফি ডেল ফি ডিভাইড বাই ডেল টি হচ্ছে কি?
তার বলের সমানুপাতিক, অর্থাৎ বল মিন্স হচ্ছে কি ফোর্সের সমানুপাতিক। এখন তুমি যদি ডেল ফিটা দেখো তাহলে ডেল ফি হচ্ছে ফি টু মাইনাস ফি ওয়ান না, অর্থাৎ শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তাহলে এইটাকে যদি আমরা টাইম দ্বারা ভাগ করে দিই, অর্থাৎ এখানে যতটুকু টাইম অতিক্রান্ত হয়েছে সেই টাইম দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা ভরবেগের পরিবর্তনের হারটা পেয়ে যাব। এখান থেকে আমরা এই রাশিটাকে বের করতে পারি কিনা দেখি তো। ভরবেগের পরিবর্তন আমরা জানি এটা না, তাহলে এখান থেকে দেখো তো সূত্রগুলো বসাই দাও। তাহলে ফি টু হচ্ছে এমবি না, এমবি মাইনাস ফি ওয়ান কত এমইউ, ফি ওয়ান হচ্ছে কি এমইউ। তাহলে এমবি মাইনাস এমইউ, এখান থেকে আমরা এম কমন দিতে পারি, এম ইনটু বি মাইনাস ইউ করতে পারি। হ্যাঁ, এখন দেখো তো এই জায়গায় আমরা এই রাশিটাকে বের করি তো, বলের যে সমানুপাতিক জিনিসটা আছে এটাকে আমরা বের করার চেষ্টা করি। তাহলে ডেল ফি ডিভাইডেড বাই ডেল টি, আমরা ডেল টিটাকে কি করতে পারি, ডেল টিটাকে আমরা টি ধরতে পারি, আর এটাকে আমরা কি ধরতে পারি, এটা ধরতে পারি না ফি টু মাইনাস ফি ওয়ান ডিভাইড বাই এটা হচ্ছে কি টি, আমাদের মনে করে এখানে টাইম লাগছে কতটুকু টি সময় লাগছে, তাহলে এই টি দিলাম। ঠিক আছে, আমরা এটা সমান কি পাইছি দেখো তো, ফি টু মাইনাস ফি ওয়ান সমান এম ইন্টু বি মাইনাস ইউ না, দেখো তো এম ইন্টু ভি মাইনাস ইউ, নিচে হচ্ছে কি টি। তাহলে এম, এই এমটা আমি প্রথমে লিখলাম, তাহলে বি মাইনাস ইউ ডিভাইড বাই কত টি। তাহলে এখান থেকে কি আসে, এখান থেকে এম ইন্টু বি মাইনাস ইউ ডিভাইড বাই টি, শেষ ব্যাগ মাইনাস আদি ব্যাগ ডিভাইড বাই সময়, এটা তো আমরা এ পাইছিলাম ত্বরণ। আমরা যখন সূত্র দেখে আসছি তখন সেখানে দেখো তো ত্বরণের সূত্র আমরা কি পাইছি, এ ইকুয়ালস টু কত বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়, এই যে বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়, বি মাইনাস ইউ ডিভাইড বাই টি, শেষ ব্যাগ মাইনাস আদি ব্যাগ ডিভাইড বাই সময়, এই জিনিসটা আমরা পাইছিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই জায়গায় আমরা কি বলতে পারি, এ বসাইতে পারি। তাহলে এফ সমানুপাতিক কি, সুতরাং এফ সমানুপাতিক এম এ। এখন সমানুপাতিক চিহ্নটাকে তোলার জন্য আমরা কি করলাম, সমানুপাতিক চিহ্নটাকে তোলার জন্য আমরা একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসলাম। এটাকে সমান করতে গেলে তোমাকে কি করতে হবে, একটা সমানুপাতিক ধ্রুবককে নিয়ে আসছি আমি, তাহলে ইনটু এম এ। এখন দেখো তো, এখন বলের সংখ্যাটাকে যদি আমরা এভাবে দিয়ে দিই, একক ভরের বস্তুকে একক ত্বরণ সৃষ্টি করতে যেই বলের প্রয়োজন হয় সেটা হচ্ছে কত, 1 নিউটন। তাহলে সেই ক্ষেত্রে আমরা এম এর মান 1 এবং এর মান 1 হলে আমরা কত পাচ্ছি, এফ এর মানও 1ই পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে কে এর মান আসে কত, কে এর মান আসে 1, কারণ সব কিছুই একক ভর এবং একক যদি আমরা হিসাব করি তাহলে কে এর মান আসে কত 1। তো এখন দেখো এর যদি আমি একক হিসাব করি তাহলে এ হচ্ছে এম এস ইনভার্স 2 এবং এম হচ্ছে কত কেজি, আর তখন এফ আসবে কত নিউটনে আসবে, যেহেতু বিজ্ঞানে নিউটনের সূত্র তাই নিউটনে আসবে। তখন সেক্ষেত্রে আমার কে এর মান তো 1, তো আর কে এর মান 1 হলে কে তো লিখতে হবে না, সো আমরা লিখতে পারি এফ ইকুয়ালস টু এম এ। এই যুগান্তকারী সূত্রটি এভাবেই আবিষ্কার হয়েছে। এখন দেখো এই সূত্র রিলেটেড আমরা একটা ম্যাথ করি, একটা বস্তু, এই বস্তুকে আমি 20 নিউটন বলে আঘাত করলাম এবং এই বস্তুটার ভর ধরলাম কত 5 কেজি, তাহলে সেখান থেকে এ ইকুয়ালস টু কত, অর্থাৎ তার ত্বরণ কত হবে। এখন ত্বরণ নির্ণয়ের জন্য আমরা সূত্র নিয়ে আসবো কোনটা, এফ ইকুয়ালস টু এম এ। এখান থেকে এ নিলে এফ বাই এম, এফ যদি আমি নিয়ে নিই তখন এফ বাই এম দ্বারা ভাগ। হ্যাঁ, এখন আমি যদি মান বসাই দিই তাহলে এফ এর মান কত আসবে, এফ এর মান হচ্ছে 20 নিউটন আর এম এর মান হচ্ছে কত কেজি 5 কেজি। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 5 20, 4 আসে, দ্যাট মিনস 4, তাহলে এ হচ্ছে কত মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে আমরা 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ পাইছি। তাহলে এই হলো আমাদের সূত্র। তাহলে এখান থেকে আমরা একটা প্রথম দ্বিতীয় সূত্রটা থেকে আমরা কি পেয়ে গেছি, এই জিনিসটা পেয়ে গেছি, এফ ইকুয়ালস টু এম এ, এটা পেয়ে গেছি। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।